আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়টি থেকে পঞ্চম সেশনের 8 থেকে 10 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো করা হয়েছে তা তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব। এই সেশনের শুরুতে বলা হয়েছে পৃথিবীর মানচিত্র নিয়ে ভাবতে ভাবতে পরিযায়ী পাখিদের কথা ভুলে যাওনি তো। পরিযায়ী পাখিদের ভ্রমণের পথ সম্পর্কে জানার কয়েকটি উপায় আছে। তার মধ্যে খুবই কার্যকর একটি উপায় হলো এই পাখিদের গায়ে একটা ছোট্ট ডিভাইস সংযুক্ত করে দেওয়া, যার মাধ্যমে পাখিটি কখন কোথায় আছে তা জানা যায়। আর এই পাখিদের যাত্রা সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা চমকপ্রদ সব তথ্য পেয়েছেন। অর্থাৎ এখানে তোমাদেরকে বলা হয়েছে পরিযায়ী পাখিদের ভ্রমণ পথ সম্পর্কে জানার জন্য, অর্থাৎ পরিযায়ী পাখিরা কখন কোথায় যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের গায়ে একটি ছোট্ট ডিভাইস সংযুক্ত করতে হবে। অর্থাৎ একটি ছোট্ট লোকেশন ডিভাইস তোমরা সংযুক্ত করতে পারো, যার মাধ্যমে তুমি জানতে পারবে পরিযায়ী পাখিটি এখন বর্তমানে কোথায় রয়েছে, কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, এখানে তোমাদেরকে আরও বলা হয়েছে পরিযায়ী পাখি সম্পর্কে বিজ্ঞানীরা চমকপ্রদ সব তথ্য পেয়েছেন। তাহলে তোমরা যদি এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়ো তাহলে পরিযায়ী পাখি সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য জানতে পারবে। তারপরে তোমাদেরকে বলা হয়েছে পরের পৃষ্ঠায় দেখানো পৃথিবীর মানচিত্রে পরিযায়ী পাখিদের প্রধান যাত্রাপথগুলো দেখানো হয়েছে। লক্ষ্য করো, এই মানচিত্রে বাংলাদেশের উপর দিয়ে বা কাছ দিয়ে কোন পথগুলো গেছে খেয়াল করেছো? নামগুলো নিচে লিখে রাখো। তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে পরের পৃষ্ঠায় পরিযায়ী পাখিদের যাত্রাপথ সম্পর্কে একটি মানচিত্র দেওয়া রয়েছে। এই মানচিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের উপর দিয়ে কিংবা বাংলাদেশের কাছ দিয়ে যে যাত্রাপথগুলো গিয়েছে সেই যাত্রাপথগুলোর নাম এই নিচের ফাঁকা জায়গাটিতে লিখে রাখতে বলা হয়েছে। আমরা যদি পরের পৃষ্ঠায় লক্ষ্য করি তাহলে আমরা এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছি। এই মানচিত্রে এই অবস্থানটি হচ্ছে বাংলাদেশ, আর আমরা দেখতেছি বাংলাদেশের উপর দিয়ে যে ফ্লাইওয়েটি অতিক্রম করেছে সেটির নাম হচ্ছে ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে। আর বাংলাদেশের পাশ দিয়ে যে ফ্লাইওয়েটি অতিক্রম করেছে সেই ফ্লাইওয়েটির নাম হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। বাংলাদেশের পাশ দিয়ে আরও একটি ফ্লাইওয়ে অতিক্রম করেছে যেটির নাম হচ্ছে ওয়েস্ট এশিয়ান ইস্ট আফ্রিকান ফ্লাইওয়ে। এইখানে এই ফাঁকা জায়গাটিতে তোমরা উত্তরটি কিভাবে লিখবে তা আমি একটি নমুনা উত্তরের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে বলা হয়েছিল পরিযায়ী পাখিদের যাত্রাপথগুলোর মধ্যে বাংলাদেশের উপর দিয়ে বা বাংলাদেশের কাছ দিয়ে যে যাত্রাপথগুলো গিয়েছে বা ফ্লাইওয়েগুলো গিয়েছে সেগুলো নিচের খালি জায়গায় লিখে রাখতে বলা হয়েছে। তাহলে নমুনা উত্তরটি হলো বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমকারী ফ্লাইওয়ের নাম হলো ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে। বাংলাদেশের কাছ দিয়ে যাওয়া ফ্লাইওয়েগুলোর নাম হলো ওয়েস্ট এশিয়ান ইস্ট আফ্রিকান ফ্লাইওয়ে এবং সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। তারপর বলা হয়েছে মানচিত্রে যে কয়েকটি ভ্রমণপথ বা ফ্লাইওয়ে বাংলাদেশের উপর দিয়ে গেছে পৃথিবীর মানচিত্র বা গ্লোব কিংবা তোমাদের তৈরি পৃথিবীর মডেলের সঙ্গে মিলিয়ে দেখো। এক একটা ফ্লাইওয়ে ধরে কি বিশাল লম্বা পথ এই পাখিরা পাড়ি দেয় ভেবে দেখেছ? শুধু ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে দিয়েই এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 250 প্রজাতির প্রায় 5 কোটি পাখি চলাচল করে থাকে। এই ফ্লাইওয়ে বাংলাদেশ সহ আর কোন কোন দেশের উপর দিয়ে গেছে নিচে লিখে রাখো। আমরা যদি এই পরিযায়ী পাখিদের ভ্রমণ পথটির দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়েটি বাংলাদেশের উপর দিয়ে পরিভ্রমণ করা ছাড়াও এটি ভারত, চীন, মঙ্গোলিয়া এবং রাশিয়ার উপর দিয়ে অতিক্রম করেছে। তারপর এটি আমাদের উত্তর আমেরিকা মহাদেশের আলাস্কার উপর দিয়ে অতিক্রম করেছে। এরপর এই ফ্লাইওয়েটি আমাদের জাপানের পার্শ্ববর্তী জলসীমার উপর দিয়ে অতিক্রম করেছে এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার পার্শ্ববর্তী জলসীমার উপর দিয়ে অতিক্রম করেছে। এখানে একটি বিষয় লক্ষণীয়, একটি ফ্লাইওয়ে যে সকল রাষ্ট্রের পার্শ্ববর্তী জলসীমার উপর দিয়ে অতিক্রম করে ওই ফ্লাইওয়ে থেকে পরিযায়ী পাখিরা ওই সকল রাষ্ট্রের মধ্যে পরিভ্রমণ করে থাকে, তাই এই ফ্লাইওয়েগুলো ওই সকল দেশের অন্তর্ভুক্ত ধরা হয়। তারপর যদি আমরা লক্ষ্য করি এই ফ্লাইওয়েটি
আমাদের দক্ষিণ কোরিয়ার পর অতিক্রম করেছে ফিলিপাইনের পাশ দিয়ে, তারপরে রয়েছে ব্রুনাই, তারপরে আমরা দেখতেছি ইন্দোনেশিয়া, তারপর রয়েছে পূর্ব তিমুর, তারপরে রয়েছে পাপুয়া নিউগিনি, হ্যাঁ, এরপরে রয়েছে অস্ট্রেলিয়া, তারপরে রয়েছে নিউজিল্যান্ড, তারপরে এই ফ্লাইওয়েটি আমাদের এই যে এখানে যে রাষ্ট্রটি রয়েছে এটি হচ্ছে সিঙ্গাপুর, তারপরে রয়েছে মালয়েশিয়া, তারপরে রয়েছে কম্বোডিয়া, এরপরে এখানে যে রাষ্ট্রটি রয়েছে এটি হচ্ছে আমাদের থাইল্যান্ড, তারপরে থাইল্যান্ডের এই পার্শ্ববর্তী রাষ্ট্রটি হচ্ছে ভিয়েতনাম, তারপরে হচ্ছে লাওস, এরপর আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে মায়ানমার। তাহলে তোমরা মানচিত্রটি থেকে সহজে বুঝতে পেরেছো এই ফ্লাইওয়েটি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন রাষ্ট্রের উপর দিয়ে এবং বিভিন্ন রাষ্ট্রের পাশ দিয়ে অতিক্রম করেছে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে নিচের এই ফাঁকা জায়গাটি তোমরা কিভাবে পূরণ করবে। এখানে তোমাদেরকে বলা হয়েছিল ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়েটি বাংলাদেশ সহ আর কোন কোন দেশের উপর দিয়ে অতিক্রম করেছে। তাহলে আমরা পরিযায়ী পাখিদের ভ্রমণপথ সম্পর্কিত মানচিত্রটি থেকে জেনেছি পরিযায়ী পাখিরা যে সকল রাষ্ট্রের উপর দিয়ে অতিক্রম করেছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, চীন, মঙ্গোলিয়া, রাশিয়া, আলাস্কা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন, ব্রুনাই, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার। অর্থাৎ এই সকল রাষ্ট্রের উপর দিয়ে এই পরিযায়ী পাখিরা ভ্রমণ করেছে বা এই সকল রাষ্ট্রের পার্শ্ববর্তী যে জলসীমা রয়েছে তার উপর দিয়ে এই পরিযায়ী পাখিরা ভ্রমণ করেছে। তারপর তোমাদের বলা হয়েছে সারা পৃথিবীতে অজস্র পাখি পরিযায়ন করে, তবে তাদের এই পরিযায়নের একটা সাধারণ প্যাটার্ন আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই পরিযায়ী পাখিরা শরৎ বা হেমন্তের দিকে দক্ষিণের দিকে পরিযায়ন শুরু করে। শীতকালটা তারা প্রায়শই দক্ষিণের কোনো অঞ্চলে কাটায়, বসন্তে তারা আবার উত্তরের দিকে যাত্রা শুরু করে। গ্রীষ্মে উত্তরের অঞ্চলগুলোতেই তারা বাসা বাঁধে ও প্রজনন করে। তবে বাংলাদেশে যেসব পরিযায়ী পাখি আমরা দেখি তারা অনেকেই শুধু শীতকালে আসে এমন নয়, অনেক পাখি শীতের বেশ কয়েক মাস আগে এসে শীতের সময়ে আরও দক্ষিণে চলে যায়। আমরা যদি পাশের চিত্রটি লক্ষ্য করি তাহলে আমরা দেখব পরিযায়ী পাখিরা শরৎকালে দক্ষিণে পরিযায়ন করে। আমাদের মানচিত্রের এই নিচের অঞ্চলটিকে বলা হয় দক্ষিণ এবং উপরের অঞ্চলটিকে বলা হয় উত্তর। তাহলে এখানে বলা হয়েছে পরিযায়ী পাখিরা শরৎকালে দক্ষিণে পরিযায়ন করে। তারপর বলা হয়েছে শীতকাল, এই শীতকালে বলা হয়েছে শীতকাল যাপন, অর্থাৎ পরিযায়ী পাখিরা শীতকালে দক্ষিণের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে শীতকাল যাপন করে। তারপর বলা হয়েছে বসন্তকাল, তাহলে পরিযায়ী পাখিরা বসন্তকালে উত্তরে পরিযায়ন করে। তারপরে আমাদের রয়েছে গ্রীষ্মকাল, তাহলে আমরা এখানে দেখতেছি গ্রীষ্মকালে পরিযায়ী পাখিরা উত্তরের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বাসা বাঁধে এবং প্রজনন করে। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, পরিযায়ী পাখিরা শরৎকালে দক্ষিণে পরিযায়ন করে এবং বসন্তকালে উত্তরে পরিযায়ন করে, কিন্তু ওরা গ্রীষ্মকাল এবং শীতকালে ওরা পরিযায়ন করে না। গ্রীষ্মকালে ওরা উত্তরের অঞ্চলগুলোতে বাসা বাঁধে এবং সেখানে প্রজনন ক্রিয়া সম্পন্ন করে এবং শীতকালে ওরা দক্ষিণের অঞ্চলগুলোতে শীত যাপন করে। তারপর যদি আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে পাখিদের এই পরিযায়নের কারণ কি, সত্যি বলতে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি, তবে ধারণা করা হয় খাদ্যের প্রাচুর্যের খোঁজে কিংবা তীব্র শীত থেকে বাঁচতে পাখিরা এই পরিযায়ন করে। পৃথিবীর কোন এলাকার ভূমিরূপ বা জলবায়ু কেমন তা জানলে এই বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যায়। পরের পৃষ্ঠায় মানচিত্রটি দেখো, এখানে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চল চিহ্নিত করা আছে। প্রধান প্রধান ভৌগোলিক অঞ্চলগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া আছে, সেখান থেকে পড়ে নাও। পরের সেশনে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। এখানে বলা হয়েছে পরের পৃষ্ঠায় একটি মানচিত্র দেওয়া রয়েছে এবং মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল চিহ্নিত করা হয়েছে। আমরা যদি পরের পৃষ্ঠায় এই মানচিত্রটির দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো পরিযায়ী পাখিরা বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণের কারণটি কি হতে পারে। তাহলে এখানে আমরা দেখতেছি আমাদের প্রথমে রয়েছে ক্রান্তীয় ঘনবর্ষণ বন। তাহলে আমাদের ক্রান্তীয় ঘনবর্ষণ বনগুলো হচ্ছে পৃথিবীর
এই যে অঞ্চলগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্রান্তীয় ঘনবর্ষণ বন। তারপরে রয়েছে নাতিশীতোষ্ণ বন, তাহলে আমাদের পৃথিবীর এই অঞ্চলগুলোকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। তারপরে আমাদের রয়েছে মরুভূমি অঞ্চল, তাহলে পৃথিবীর এই অঞ্চলটি হচ্ছে মরুভূমি অঞ্চল। তারপরে আমাদের রয়েছে তুন্দ্রা অঞ্চল, তাহলে পৃথিবীর এই যে অঞ্চলগুলো রয়েছে এগুলো হচ্ছে তুন্দ্রা অঞ্চল। তারপরে রয়েছে তাইগা, তাহলে তাইগা অঞ্চল হচ্ছে আমাদের পৃথিবীর এই যে অঞ্চলগুলো রয়েছে এগুলো হচ্ছে তাইগা অঞ্চল। তারপরে রয়েছে তৃণভূমি, তাহলে আমাদের পৃথিবীর এই অঞ্চলগুলোকে বলা হয় তৃণভূমি। এই যে এখানে তুমি অঞ্চলগুলো দেখতেছো এই অঞ্চলগুলোকে বলা হয় তৃণভূমি। তারপরে রয়েছে সাভান্না বা ট্রপিক্যাল তৃণভূমি, তাহলে সাভান্না বা ট্রপিক্যাল তৃণভূমি হচ্ছে এই যে অঞ্চলগুলো রয়েছে এগুলোকে বলা হয় সাভান্না বা ট্রপিক্যাল তৃণভূমি। তারপরে রয়েছে মিঠা পানি, তাহলে আমাদের পৃথিবীর এই যে অঞ্চলগুলো রয়েছে এগুলো হচ্ছে মিঠা পানি অঞ্চল। তারপরে রয়েছে সামুদ্রিক অঞ্চল, তাহলে আমাদের পৃথিবীর বেশিরভাগ অঞ্চল হচ্ছে সামুদ্রিক অঞ্চল। তো আমাদের সামুদ্রিক অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো হচ্ছে সামুদ্রিক অঞ্চল। তারপরে রয়েছে বরফ আবৃত অঞ্চল, তাহলে আমাদের পৃথিবীর এইখানে যে দক্ষিণ মেরু রয়েছে এখানে যে অ্যান্টার্কটিকা মহাদেশটি রয়েছে এটি পুরোটাই বরফ দ্বারা আবৃত অঞ্চল। তারপরে যদি আমরা উত্তর মেরুর দিকে দেখি তাহলে এখানেও কিছু বরফ আবৃত অঞ্চল রয়েছে। এরপর তোমাদের বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে প্রধান প্রধান ভৌগোলিক অঞ্চলগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিতে হবে। তাহলে তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের 139 পৃষ্ঠায় বিভিন্ন ভৌগোলিক অঞ্চলসমূহ ভালোভাবে পড়ে নিবে। তাহলে তোমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।